আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা, গ্রেফতার সেনা কর্মকর্তাদের হাজিরের পর কোথায় রাখা হবে তা আদালত ঠিক করবেন বলে প্রসিকিউশনের মন্তব্য। বিভিন্ন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি, ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মঙ্গলবার সব সরকারি কলেজে কর্মবিরতি। দেশকে ধর্মীয়ভাবে বিভাজনের চেষ্টা চলছে বলে বিএনপির অভিযোগ, নির্বাচনের মাধ্যমে জনগণ অসাম্প্রদায়িকতার প্রমাণ দেবে বলে আশা। ট্রাম্পের শর্ত মেনে 20 জিম্মিকে মুক্তি দিল হামাস, চুক্তি সই অনুষ্ঠানে মিশরে যাওয়ার আগে ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্প ও নেতানিয়াহুর ভাষণ। এবং নিরাপদ ধরিত্রী বিনির্মাণে প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে আইনি পদক্ষেপে বিশেষজ্ঞদের তাগিদ, IUCN সম্মেলনে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। মা ইলিশ রক্ষায় পদ্মা, মেঘনা সহ বিভিন্ন নদী ও উপকূলে বিমান বাহিনীর নজরদারির খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করেছে সরকার। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার পর এই নিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিফ প্রসিকিউটর বলেছেন, গুমের ঘটনায় সেনা সদস্যদের গ্রেফতার করা হলে তাদের ট্রাইব্যুনালে হাজির করার পর আদালত ঠিক করবেন আসামিদের সাব জেল নাকি অন্য কোনো কারাগারে পাঠাবেন। প্রসিকিউশন জানিয়েছে, সারা দেশে অপরাধ সংগঠনের নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী যে শেখ হাসিনাকে উস্কানি দিয়েছেন তা প্রমাণ করা গেছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন। সারা দেশে যে অপরাধ হয়েছে তা কিভাবে বিস্তৃত ও পরিকল্পিত ছিল তার ব্যাখ্যা দেন তারা। আমরা প্রমাণ করেছি যে জুলাই আগস্টে যে আক্রমণ হয়েছিল, যে মানবতা বিরোধী অপরাধটা হয়েছিল, সেগুলো ব্যাপকভাবে পরিচালিত হয়েছিল, ওয়াইড স্প্রেড ছিল, সিস্টেম্যাটিক ছিল এবং এটা ফুললি আন্তর্জাতিক আইনের শর্ত অনুযায়ী এইটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ, যেটি এই ট্রাইব্যুনালে বিচারযোগ্য। সেনাবাহিনী যদি গুলি করে কিছু সংখ্যক মানুষ মেরে ফেলে তাহলেই বিক্ষোভ বন্ধ হয়ে যাবে। সুতরাং শেখ হাসিনাকে উস্কানি দেওয়া এবং পরিকল্পনায় সাহায্য করা এবং তার নির্দেশ অনুযায়ী প্রভাবিত করে মানুষকে গুলি করে হত্যা করার নির্দেশ তারিক সিদ্দিকী দিয়েছেন, সেই প্রমাণগুলো আমরা আদালতে তুলে ধরেছি। গুমের ঘটনায় বুধবার 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের 25 জনই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা। সেনাবাহিনী অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার একদিন পর প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনানিবাসের MES 54 নম্বর ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক, তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে, MP হোস্টেল হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আসামিকে গ্রেপ্তারের জন্য শুধু পুলিশকে ক্ষমতা দেওয়া আছে।
মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। বাসা ভাড়া এবং উৎসব ভাতা বাড়ানো সহ বেশ কয়েকটি দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচি করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা, জানাচ্ছেন মিথিলা নাজনীন। বেশ কয়েক মাস আগে সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের বাসা ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বাড়ানোর কথা থাকলেও প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি। সারা দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জন করে এ কর্মসূচিতে অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। সচিবালয়ে ডাকা হয়েছিল আমাদের শিক্ষক নেতাদের, তখন বলা হয়েছিল যে 20% দেওয়া হবে। 2 মাস সময় দিয়েছিলাম, কিন্তু ইনারা গত 5 তারিখে নির্লজ্জর মতো শুধুমাত্র 500 টাকা আমাদের হাউস রেন্ট বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে, যে শিক্ষকের জন্য খুবই অপমানজনক। আপনারা কর্মবিরতি পালন করবেন এবং ঢাকা শহীদ মিনারে এসে আমাদের আন্দোলনকে সফল করবেন। সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে কর্মবিরতি শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে, আমরা ঘোষণা দিয়েছি আমাদের কোনো শিক্ষক কোনোভাবেই কোনো শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না। আন্দোলন অব্যাহত আছে, অব্যাহত থাকবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ কর্মে আমাদের আন্দোলন বন্ধ হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত, 20% দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার ছাড়ব না ইনশাআল্লাহ। দাবিকে কোনো রাজনৈতিক ও দলীয় ব্যানারে নয়, শিক্ষক সমাজের প্রাণের দাবি বলছেন আন্দোলনরত শিক্ষকরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মঙ্গলবার সব সরকারি কলেজে কর্মবিরতি এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচি দিয়েছে 7 কলেজ কেন্দ্রীয় কমিটি। 15 অক্টোবরের পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সোমবার দুপুরে ঢাকা কলেজে 7 কলেজের শিক্ষকদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় শিক্ষকরা 7 কলেজের প্রশাসক হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ আ.ক.ম ইলিয়াসের পদত্যাগ চাইলে উত্তপ্ত পরিস্থিতিতে আগামীকাল পদত্যাগ করার প্রতিশ্রুতি দেন অধ্যাপক আ.ক.ম ইলিয়াস। লাইলা নওশিনের রিপোর্ট। 7 কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে সোমবার সকালে ঢাকা কলেজে শিক্ষার্থীদের হাতে হেনস্থার শিকার হন কয়েকজন শিক্ষক। 7 কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির ব্যানারে শিক্ষকরা 7 কলেজের অধ্যাদেশ সংশোধন ও শিক্ষকদের হেনস্থাকারীদের বিচার দাবি করেন। তাদেরকে পড়াচ্ছি, তারা আমাদের স্ট্রল করছে, আমাদের বিরুদ্ধে কথা বলছে। কেন আমাদের শিক্ষার্থীদের প্ররোচনা দিয়ে আমাদের বিরুদ্ধেই দাঁড় বানাতে হবে? এই মুহূর্তে অসম্মান করেছে ঢাকা কলেজের শিক্ষককে, কালকে করবে তিতুমির কলেজের শিক্ষককে, পরের দিন করবে বাংলা কলেজের। এভাবে চলতেই থাকবে, তাদের সাহস বেড়ে যাবে। এ সময় 7 কলেজের শিক্ষকদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। আগামীকাল সকল সরকারি কলেজ ও অন্যান্য অফিসে অবস্থান করে সর্বাত্মক কর্মবিরতি ও কালোব্যাজ ধারণ। অংশীজনের প্রতিনিধিত্ব করে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে শিক্ষকরা 7 কলেজের প্রশাসক হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ আ.ক.ম ইলিয়াসের পদত্যাগ চাইলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পদত্যাগের জন্য একদিন সময় নেন 7 কলেজের প্রশাসক। এটাকে যদি দলীয় বলি, সেটা হলো আমার কর্তৃপক্ষের সাথে কথা বলে, অর্থাৎ মন্ত্রণালয়ে কথা বলে সিদ্ধান্ত জানাবো। ওকে, ধন্যবাদ। ইলিয়াস স্যার কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামীকালের ভিতরে পদত্যাগ করবেন, ঠিক আছে? এ সময় সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কার্যক্রম 7 কলেজের বাইরে করার দাবি জানান শিক্ষকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেশকে ধর্মীয়ভাবে বিভাজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণ প্রমাণ দেবে এই দেশ অসাম্প্রদায়িক। রাজধানীতে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, আগামী নির্বাচনে দেশে এসে নির্বাচন ও প্রচারে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায় রিপোর্ট। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বাংলাদেশ একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে
দেখার জন্য। আমরা এটা সবসময় আপনাদের প্রতিবাদ করেছি। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক। জুলাই সনদ ও পিআর পদ্ধতি নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। আগামী 17 তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে, আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে, জনগণের সামনে তুলে ধরবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন। নির্বাচন ইনশাল্লাহ হবে। বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনি থাকবেন বাংলাদেশে ইনশাআল্লাহ। বিএনপি নেতারা বলেছেন নিম্নকক্ষ নয় উচ্চকক্ষে পিআর পদ্ধতির কথা বলছেন তারা, এটিও নতুন সুযোগ তৈরি করে দেবে মানুষের অধিকারের জন্য। তিনি রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজতের আমিরের বক্তব্য ব্যক্তিগত, এর দায় নেবে না হেফাজতে ইসলাম। সকালে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন, তাই জাতীয় নির্বাচনে কোনো জোট বা আসনের সমঝোতায় যাবে না সংগঠনটি। সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয়ভাবে 5ই মেকে শাপলা গণহত্যা দিবস ঘোষণা সহ 3 দফা দাবি জানানো হয়। সে সময় হেফাজতের আমির মহিবুল্লাহ বাবু নেগরি, মহাসচিব মোহাম্মদ সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম, বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান, ওইটাতে যদি ঝামেলা হইয়া যায় তাহলে তো আমসালা দুইটাই চলে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার শান্তি পরিকল্পনার শর্ত মেনে ইসরায়েলের জীবিত 20 জিম্মিকে 2 ধাপে মুক্তি দিয়েছে হামাস। গাজা যুদ্ধ বন্ধে আনুষ্ঠানিক চুক্তি সই অনুষ্ঠানে মিশরে যোগ দেওয়ার আগে ইসরায়েলে যান ট্রাম্প। স্থানীয় সময় বেলা 2টায় ইসরায়েলি পার্লামেন্টে নেসেটে ভাষণ দেন তিনি। বলেন, এই এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছেছে ইসরায়েল এবং গাজা। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কিছু ফিলিস্তিনিকে নিয়ে একটি বাস ইতোমধ্যেই গাজায় পৌঁছেছে। সদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাজা যুদ্ধ বন্ধে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করতে মিশরে যাওয়ার আগে তেল আবিবে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যান ও ভাষণ দেন। তিনি বলেন, মিশরে ইসরায়েল গাজা যুদ্ধবিরতির চুক্তি সত্যি এক অনন্য অভিজ্ঞতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন মহান নেতা হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। You know who I'm talking about. There's only one, Prime Minister Benjamin Netanyahu. Please stand up. 45 মিনিটের ভাষণে ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে একের পর এক যুদ্ধ বন্ধে কাজ করছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি জনগণের দুঃস্বপ্নের রাত কেটে গেছে। Today the skies are calm, the guns are silent, the sirens are still, and the sun rises on a holy land that is finally at peace, a land and a region that will live, God willing, in peace for all eternity. ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এর আগে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Not only assures our survival, it assures our future, it assures peace. ইসরায়েলি সেনাবাহিনী জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেছে, মুক্তি পাওয়া সব জিম্মি গাজা থেকে ইসরায়েলে ফিরে গেছেন। ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে 1718 ফিলিস্তিনিকে ধাপে ধাপে মুক্তি দেবে ইসরায়েল। ইতোমধ্যে কিছু বন্দীকে মুক্তিও দিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা ফিলিস্তিনের পশ্চিম তীর রামাল্লায় পৌঁছেছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রোমে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনে তিনি রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর পরিদর্শনে যান। সংস্থার মহাপরিচালক কু ডং উ তাকে স্বাগত জানান। ওয়ার্ল্ড ফুড ফোরামে হল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার একটি বার্ষিক অনুষ্ঠান। সেখানে
খাদ্য নিরাপত্তা, কৃষি উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের মতো বিষয়ে আলোচনা করা হয়। এ সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথেও সাক্ষাতের পাশাপাশি খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। সভ্যতা রক্ষা ও ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার এবং প্রতিরোধের পাশাপাশি কার্যকর আইনি পদক্ষেপ জরুরি বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের ৫ম দিনে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি হামলায় শুধু গণহত্যা আর নির্বিচার অবকাঠামোই ধ্বংস হয়নি, বরং মাইলের পর মাইল জুড়ে দূষণ ও ধ্বংস হয়েছে প্রাণ প্রকৃতি। এক্ষেত্রে আইনি কাঠামো থাকলেও নেই তার যথাযথ প্রয়োগ। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেস 2025-এর ৫ম দিনে প্রতিনিধি রাষ্ট্রগুলোর ভোটাভুটি ও নিয়মিত কর্মসূচিতে তাই কার্যকর উদ্যোগের দাবিতে আগামী ২০ বছরের করণীয় নির্ধারণ। এমন বাস্তবতায় উপযুক্ত শিক্ষা, সচেতনতা, আলোচনা ও সার্বজনীন অংশগ্রহণে সমাধানের রূপরেখা দেখছেন বিশেষজ্ঞরা। Ecocide law is all about creating criminal responsibility for the worst harms against nature. The world has plenty of environmental regulation, but it is not being well followed, as we are seeing from the increasing ecological crisis around the world. আমাদের দেশে বনাঞ্চল আছে, হাওর আছে, নদী পাহাড় আছে। এগুলো শুধুমাত্র প্রকৃতির অংশ না, এগুলো আমাদের জীবন জীবিকার অংশ, এবং এগুলোকে নিয়ে যদি আমরা সচেতন না হই তাহলে আমরা আগামী প্রজন্মকে একটা অথৈ সাগরে ফেলে যাব। মানব সভ্যতা রক্ষার স্বার্থে জীববৈচিত্র্য সংরক্ষণ যখন অপরিহার্য, তখন পরিবেশ সন্ত্রাস বন্ধে সচেতনতা ও কার্যকর বৈশ্বিক আইনি পদক্ষেপের তাগিদ পরিবেশবিদদের। আজকে হলো আমাদের ভোটিং রাইট, আমরা এক্সারসাইজ করা শুরু করেছি। আগামী বছরগুলোতে IUCN কি কাজ করবে এবং কিভাবে এগিয়ে যাবে সেগুলোর উপরে কিন্তু আমরা মেম্বার্সরা আমরা ভোট দিচ্ছি। এর মধ্যে ইকোসাইড নিয়েও কথা হয়েছে। ইকোসাইডের ব্যাপারটিও যে ঘটে জেনোসাইডের পাশাপাশি, এবং সেখানে যে আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে সেটা কিন্তু খুব কমই আলোচনা হয়। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যাতে এটা উপস্থাপন করা হয়, এবং যখন এই ধরনের বায়ু দূষণ বলি, জল দূষণ বলি, আমাদের মাটি দূষণ বলি, যত ধরনের দূষণ আছে সেই দূষণগুলোকে কিন্তু অপরাধ হিসাবে গণ্য করে এগুলোকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং আমাদের কনজারভেশনের ব্যাপারটি যত বেশি নানা দিক থেকে সুরক্ষিত করব, তখনই কিন্তু আমাদের এই জীবনযাত্রা, আমাদের পৃথিবী, আমরা সবাই ভালো থাকব। কংগ্রেসের এই দিনে সদস্য অধিবেশন, সেশন, প্রদর্শনী ও বহুমুখী কর্মকাণ্ডের পাশাপাশি ঘোষণা এসেছে পরবর্তী বিশ্ব সংরক্ষণ কংগ্রেস আয়োজিত হবে দ্বীপরাষ্ট্র পানামাতে। মোশাহিদ রনি, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরও যা নিয়ে ফিরছি। মেক্সিকোতে মৌসুমী ঝড় ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ভূমিধসে নিহত বেড়ে ৪৪ ও নিখোঁজ ২৭, সরকার ও সেনাবাহিনীর উদ্ধার অভিযান। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। মৌসুমী ঝড় প্রিসিলা ও রেমন্ডের জেরে ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ভারী বর্ষণ শুরু হয় মেক্সিকো জুড়ে। এতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৪ জন নিহত এবং ২৭ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগে মেক্সিকোর ৫৫টি শহরের ১৬,০০০ বাড়িঘর ধ্বংস হয়েছে।
বিদ্যুৎহীন 3,20,000-এরও বেশি মানুষ ও ঝড় বৃষ্টি এবং ভূমিধসে মেক্সিকোর 5টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ। 10ই অক্টোবর থেকে ঝড় ও বৃষ্টির তেজ কমতে থাকলে উদ্ধার অভিযানে নামে জাতীয় দুর্যোগ মোকাবেলা দপ্তর ও সেনাবাহিনী। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিও সিনবাম বলেছেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে দেশজুড়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। নিটল টাটা, বিশেষ সংবাদ। মা ইলিশ রক্ষায় মেঘনা, পদ্মা নদী সহ বিভিন্ন নদী এবং উপকূল জুড়ে বিমান বাহিনীর কড়া নজরদারি চলছে। ইলিশ আহরণে 22 দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরতে নামলে তা শনাক্ত করে জানিয়ে দেওয়া হচ্ছে কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। বিমান বাহিনী বলছে, ধারাবাহিক সমন্বিত অভিযানে কমবে অবৈধভাবে মা ইলিশ ও জাটকা শিকার। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। রাতের অন্ধকার নামতেই নদীর বুকে হেলিকপ্টারের সার্চ লাইটে খোঁজা হচ্ছে অবৈধ ফিশিং বোট। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরে মেঘনা, পদ্মা নদীসহ উপকূল জুড়ে কঠোর নজরদারি চালাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। মাছ ধরার অবৈধ ট্রলার বা জেলেদের শনাক্ত করলেই হেলিকপ্টার থেকে রেডিও সংকেতে জানিয়ে দেওয়া হচ্ছে কোস্টগার্ডকে। জব্দ করা হচ্ছে অবৈধ কারেন্ট জাল ও ট্রলার। দেশের জাতীয় সম্পদ রক্ষায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে মা ইলিশ সংরক্ষণ অভিযানে যোগ দিয়েছে বিমান বাহিনী। বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। কিছু বোট পেয়েছি আমরা, ওই যে জায়গাতে বোটগুলো পেয়েছি ওগুলোর কোঅর্ডিনেটগুলো আমরা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা আমাদের এয়ার হেডকোয়ার্টার অলরেডি ইনফর্ম করেছি। এগুলো এখন কনসার্ন যারা কোস্টগার্ড, যারা এটার জন্য ওসব জায়গার জন্য দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে তারা জানিয়ে দেবে। সাবস্টেশন যে আরও কন্টিনিউ হবে এবং এই যে আপনাদের যে অপারেশন চলছে এটা সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস। সরকারের আদেশ অনুযায়ী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। গত বছর অভিযান পরিচালনা হওয়ার ফলে আমাদের মা ইলিশের প্রজনন 52.5% সফলতা এসেছিল। বিমান বাহিনীর যে হেলিকপ্টারের মাধ্যমে অভিযানটা পরিচালিত হল, আশা করি প্রজনন সফলতা আরও বৃদ্ধি পাবে এবং মা ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আকাশে বিমান বাহিনী, নদীতে কোস্টগার্ড, মা ইলিশ ও জাটকা রক্ষায় চলছে এমন সমন্বিত অভিযান। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সহায়তা করছে বাংলাদেশ বিমান বাহিনী। অবৈধ মৎস্য আহরণ রোধকল্পে পদ্মা, মেঘনা সহ বিভিন্ন নদ নদীতে বিশেষ নজরদারি কার্যক্রম চালাচ্ছে বিমান বাহিনী। চাঁদপুরের মেঘনা নদী থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। দেখবেন কৃষি সংবাদ। মা ইলিশ রক্ষা ও প্রজনন বাড়ানোর লক্ষ্যে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা ও সব নদ নদীতে ইলিশ ধরার উপর 22 দিনের নিষেধাজ্ঞা চলছে। তবে নির্ধারিত সময় নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মৎস্য আহরণকারীরা। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়কাল সঠিক নয় এবং প্রতিবেশী দেশের সময়ের সাথে সমন্বয় না থাকায় নিষেধাজ্ঞার উদ্দেশ্য সফল হচ্ছে না। প্রকৃতি সংবাদ। বাংলার সৌন্দর্যের অন্যতম প্রতীক, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য মলিন হচ্ছে প্লাস্টিক দূষণে। প্রতিদিন হাজারো পর্যটকের ভিড়ে বেড়েই চলেছে প্লাস্টিক বর্জ্যের স্তূপ। হুমকিতে সামুদ্রিক জীববৈচিত্র্য, বিপন্ন হচ্ছে জলজ প্রাণী। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 25 পয়েন্ট বেড়ে 5,227 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 400টি কোম্পানির 530 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 12 কোটি 55 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 230টির, কমেছে 120টির এবং অপরিবর্তিত রয়েছে 50টি কোম্পানির শেয়ারের দাম। সময় হলো আবারও কিছুক্ষণে বিরতি নেবার, আর বিরতির পর যা থাকছে। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। নারী ও শিশু বিষয়ক অধিকার নিয়ে প্রতিবেদনের জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল গণমাধ্যম পুরস্কার দিয়েছে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। সোমবার ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 2024 সালের 1 জুলাই থেকে 2025-এর 30 জুন পর্যন্ত প্রিন্ট ও অনলাইন প্রকাশিত এবং টেলিভিশনে প্রচারিত নারী শিশু বিষয়ক রিপোর্টের জন্য 15 জন গণমাধ্যম কর্মী এই পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কার তুলে দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এবং গণমাধ্যম শিক্ষক সহ সিনিয়র সাংবাদিকরা। জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতার জন্য আগামীতে নানা ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের কথা জানায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। দেশের খ্যাতিমান মাল্টা চাষী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ভগীরথপুর গ্রামের সাখাওয়াত হোসেন বাবুল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 7:40 রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এশার পর নিজ গ্রামে জানাজা নামাজ শেষে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছে স্বজনরা। কৃষি উদ্যোক্তা সাখাওয়াত হোসেন বাবুল স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড 2020-এ সেরা কৃষক পদকে ভূষিত হন। জানাবো খেলার খবর। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ 8টার মধ্যে সূচি সংবাদ শিরোনামে। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা। গ্রেফতার সেনা কর্মকর্তাদের হাজিরের পর কোথায় রাখা হবে তা আদালত ঠিক করবেন বলে প্রসিকিউশনের মন্তব্য। বিভিন্ন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি। ঢাকা কলেজের শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মঙ্গলবার সব সরকারি কলেজে কর্মবিরতি। দেশকে ধর্মীয়ভাবে বিভাজনের চেষ্টা চলছে বলে বিএনপির অভিযোগ। নির্বাচনের মাধ্যমে জনগণ অসাম্প্রদায়িকতার প্রমাণ দেবে আশা। ট্রাম্পের শর্ত মেনে 20 জিম্মিকে মুক্তি দিল হামাস। চুক্তি সই অনুষ্ঠানে মিশরে যাওয়ার আগে ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্প এবং নেতানিয়াহুর ভাষণ। এবং নিরাপদ ধরিত্রী বিনির্মাণে প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে আইনি পদক্ষেপে বিশেষজ্ঞদের তাগিদ। IUCNN সম্মেলনে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।